আঁকাবাঁকা রাস্তার এক অন্যরকম খেলা। বান্দরবানের সৌন্দর্য যেন সব কিছুর উপরে সেরা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে হলো বান্দরবান থেকে স্বাগতম। চায়ের কাপে চুমুক দিতে দিতে জানি না কেমন হচ্ছে ব্লগটা, জানি না আপনারা এনজয় করবেন কিনা, তবে আমার সাথে থাকুন, দেখুন, আশা করি আপনারা এনজয় করবেন। বান্দরবান এমন একটা জায়গা, যেমনই হোক ভিডিও দেখলে ভালো লাগেই। আমরা শুধু জানতাম খুব ভোরেই লঞ্চ ছেড়ে যাবে, কেননা মোটামুটি ট্যুরের ভাইব শুরু হয়ে গেছে। এখন যাচ্ছি ইনফরমেশন গ্যাদার করতে। এই মাঝখানে জন ইম্পোস্টার, ওর যাওয়ার কোনো সম্ভাবনা নাই, শুধুমাত্র আমাদের সাথে যাচ্ছে একটু টাইম পাস করতে, কাজ কাম নাই এই জন্য। ঠিক 6টা 1 মিনিটে লঞ্চ ছেড়ে দিল। জাস্ট একবার চিন্তা করেন, নদীর মাঝে, তাও আবার ভোরবেলা, একদম স্নিগ্ধতায় ভরপুর অবস্থা। আমাদের যাত্রা সকাল 6টা 1-এর সময় শুরু হলেও এই ট্যুরের ভাইব শুরু হয়ে গিয়েছিল রাত্র 1টার সময়। আপনারা হয়তো ভিডিওটা দেখে উপলব্ধি করতে পারতেছেন। তবে আকাশের কথা একটা আফসোস হচ্ছে, 3জন বাইক করে ঘোরা সম্ভব হতো তাহলে খুব ভালো হতো আসলে। লঞ্চ চলছে লঞ্চের গতিতে, তবে কেউ আড্ডা দিচ্ছে, কেউ ঝিমুচ্ছে, কেউ একা বসে আছে, কেউ আবার নদী দেখছে। তবে আমি ছিলাম লঞ্চের সামনের অংশে, যেখানে দাঁড়িয়ে আমি একা একা কফিতে চুমুক দিতে দিতে নদী উপভোগ করতেছিলাম। যারা জীবনে একবার হলেও এভাবে নদী উপভোগ করেছে, তারা ভিডিও দেখে এই ব্যাপারটা ফিল করতে পারতেছে, আমি 100% শিওর। 2 স্টকার চাচা আমার এই কফি খাবার ভিডিও বানানোটা খুব ইন্টারেস্ট নিয়ে দেখতেছিল। দুজনের মধ্যে একজন স্টকার চাচাকে ধরে তার পারমিশন নিয়ে ভিডিও করে রাখছি। তারপর আমি আবার তাকে দেখায় জিজ্ঞেস বললাম যে চাচা সুন্দর হয়েছে তো। আর অন্যদিকে বন্ধু রিফাত, ঘুম যেন তার পিছুই ছাড়ছে না। সময় হলো এখন 11টা 4 বাজে, আর আমরা বর্তমানে আসি মধু চৌধুরী হাট লঞ্চ ঘাট। এখান থেকে আমাদের নেক্সট টার্গেট হলো বাইক নামায়া, তারপর আমাদের ডেস্টিনেশন উদ্দেশ্যে যাত্রা করা। তো সমস্যা হচ্ছে আমরা কিছুই জানি না কিভাবে যাব, কোথায় যাব। তো দেখা যাক, আমরা নিজেরা বুঝতে বুঝতে আস্তে ধীরে শান্তমতো ব্রেক নিতে নিতে তারপর আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। যদিও আজকে টার্গেট বান্দরবান শহরে পৌঁছানো, দেখা যাক কতটুকু আমরা করতে পারি। বিসমিল্লাহি তাওয়াক্কালুল্লাহ। এখন সময় হলো 11টা 37 বাজে। আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যদিও আমাদের প্রথম ধাপ বান্দরবান না, আগে প্রথম ধাপ হলো চট্টগ্রাম পর্যন্ত পৌঁছানো। একদম সুন্দর মতো সব কিছু পরে রেডি আমি এখন বর্তমানে। উইন্ড ব্রেকার পরেছি। ও হ্যান্ড গ্লাভসটা কোথায়? হ্যান্ড গ্লাভস কোনটা তোর হাতে দেখি? আরেকটা কি করছি সেটি তো আরেকটা কই? এই তো ব্যাগ পড়ে যাওয়ার পর উঠাতে যে সময়টা লাগবে, এই সময়ের মধ্যেই আমি আপনাদেরকে একটা সিন্ডিকেটের গল্প শোনাই। আর এই সিন্ডিকেটকে আমি নাম দিয়েছি, সিন্ডিকেটের কাজটা শুরু হলো লঞ্চ থেকেই। মোস্ট প্রবাবলি লঞ্চের মালিকদের সাথে অবশ্যই তাদের কোনো যোগসাজশ আছে। পাশাপাশি হলো তাদের যোগসাজশ শুধুমাত্র লঞ্চের মালিকদের সাথে না, ঘাটের যারা ইজারাদার বা ঘাট যারা মেনটেন করে তাদের সাথেও হয়তো আছে। সিন্ডিকেটের পার্ট হয়ে তারা আপনার সাথে প্রথমত তারা লঞ্চ থেকে বাইক নামাতে সাহায্য করতে চাইবে। আপনি কোনোভাবে বাইকটা কারো সাহায্য ছাড়া নামিয়ে ফেললেনই লঞ্চ থেকে, কিন্তু যখন আপনি ঘাট থেকে পাড়ে উঠবেন তখন দেখবেন আসল মজা। দেখবেন ঘাটের সিঁড়িটা এমনভাবে সাজানো যেখানে আপনি কোনোভাবেই একা একা বাইকটাকে পাড়ে তুলতে পারবেন না ঘাট থেকে।
আমি আপনাদেরকে যদি জাস্ট সিম্পল হাতের সাহায্যে একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে এই ধরেন হচ্ছে হলো আমাদের পার। আচ্ছা, মাইকটাকে হচ্ছে একটু সেট করে নিই, তাহলে দুইটা হাত ফ্রি হবে আর একটু কথা বলতে সুবিধা হবে, বুঝাইতে সুবিধা হবে আর কি। এই হচ্ছে হলো আপনার ঘাট, আর এই হচ্ছে হলো আপনার পাড়ের সিঁড়ি, জাস্ট লিটারালি এভাবে, আর এভাবে 90 ডিগ্রি, আর এত উঁচা স্লোপ থাকে, মানে স্ল্যান্টে একটা স্লোপ থাকে, তাহলে তো আপনি বাইকটা এভাবে চালাই উঠাইতে পারবেন। কিন্তু এভাবে যদি থাকে তখন কি করবেন? লাইক দিস, জাস্ট লাইক দিস, এভাবে এবার কি করবেন? আর কোনো অপশনই নেই আপনার হচ্ছে হলো ওইখানে যারা সিন্ডিকেট করে আছে, গরিব নামধারী সিন্ডিকেট ব্যবসায়ী, তাদের সাহায্য ছাড়া আর আপনার কোনো অপশন নাই। কিন্তু কপাল ভালো, ওই দিনকার আমাদের সাথে, ওই দিনকার তো আমি ছিলাম, রিফাত ছিল, আর কপাল ধরে আর একটা ছোটো ভাই ছিল নূর ইসলাম। তো আমরা তিনজনে মিলে বাইকটাকে কোনো না কোনোভাবে এই সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করে পারে উঠাতে পেরেছিলাম, আলহামদুলিল্লাহ। শ্রমিকদের দিয়ে বাইক নামাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তারা ওইখানে এমন একটা সিস্টেম বানায় রাখছে, এমন একটা সিন্ডিকেট বানায় রাখছে যে আপনি অনেকটা বাধ্য। এখন নোয়াখালী চৌমোহনী পর্যন্ত আমাদের যাওয়ার টার্গেট আপাতত। রাস্তা তো বেশ দেখে ভালোই লাগতেছে, কোনো সমস্যা মনে হচ্ছে না। এই রকম রাস্তা যদি থাকে পুরোটা সময় জুড়ে তাহলে তো খুব অসাধারণ হয়। এদিকে লক্ষ্মীপুর দেখাইতেছে। চাচা, চৌমোহনী কোন দিকে? চৌমোহনী। আপনারা একবারে এই রুটে সোজা যান, টার্মিনাল উঠবেন পূর্ব দিকে। লক্ষ্মীপুর তো যাওয়া লাগে না। হ্যাঁ, লক্ষ্মীপুর তো যাওয়া লাগে না। লক্ষ্মীপুরের উপরে দিকে যাবেন আপনারা। ও, তা সোজা দিক থাকবো। হ্যাঁ, সোজা পূর্ব দিকে। ঠিক আছে, ধন্যবাদ। এখান থেকে হবে আপনার 32-33 কিলো হবে চৌমনি। ঠিক আছে, এখান থেকে যাওয়া যাবে, আপনারা এখানে সুবিধা হবে এখানে। এখানে একবার ঠিক আছে, ধন্যবাদ। চলা থামা এটাই জীবনের একটা অংশ। তো এখন আপাতত থেমেছি আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য। ইরিয়াস রিফিউলিং স্টেশন, এটা আমার জন্য একটা স্মৃতি হয়ে থাকবে, যেখানে আমার ক্যামেরা ড্রেনে পড়ছিল। এই ড্রেনটা দেখতে পাচ্ছেন? এই ড্রেনটা আমার জীবনে একটা কাল হয়ে দাঁড়াবে, কারণ এই ড্রেনের মধ্যেই এইমাত্রই আমার ক্যামেরাটা পড়ছে, যেটা দিয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। খুবই অবাক করার ব্যাপার না? ড্রেন থেকে ক্যামেরাটা আবার উঠানো হয়েছে, অনেক ঝামেলা হয়েছে, কিন্তু উঠানো সম্ভব হয়েছে। যাক, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ রক্ষা করছে, আরও সাবধান হইতে হবে। তবে অলরেডি আমার একটা ক্ষতি হয়ে গেছে, সেটা হচ্ছে হলো আমার ND16 ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। এখন বেঁচে আছে শুধু এই ND8 ফিল্টারটা। কিছু করার নাই, এই ND8 ফিল্টার দিয়ে এখন কাজ চালাইতে হবে। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে একটা আমরা খারাপ ঘটনা দেখে আসছিলাম। হাইওয়ের মাঝে দেখলাম যে একটা ট্রাক কোনোভাবে অ্যাক্সিডেন্ট করছিল, আর একটু পরেই আমরা যখন চা খেতে বসলাম আর তারপর আর একটা খারাপ ঘটনা ঘটলাম আমার সাথে, সেটা তো বললামই, খুবই বাজে একটা ঘটনা। দেখা যাক এখন রাস্তায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সবাই দোয়া করবেন। বাইক এখন আর আমি চালাচ্ছি না, বাইক চালাচ্ছে হলো আমার বন্ধু রিফাত। মোটামুটি হচ্ছে হলো আমরা যে ফার্স্ট ব্রেক নিয়েছিলাম ড্রাগন ভুইয়া ফেনি, তারপর থেকে রিফাতই চালাচ্ছে। ওর নাকি এখন চালাতে খুব মজা লাগতেছে। যদি মজা লাগে চালাক, আলহামদুলিল্লাহ, আমার একটু প্রেশার কমে যাচ্ছে। আবার আমি লাগলে একটু রিল্যাক্সে থাকি, যখন লাগবে আমি আবার অনেকখানি চালাই দিব ইনশাল্লাহ। ভালোই লাগতেছে। কিন্তু প্রচুর ট্রাক রাস্তাতে ভাই, এত ট্রাক, এত ট্রেন, ওফ। আমরা সিটি গেট চলে আসছি, চট্টগ্রামের প্রবেশ মুখে। এইমাত্রই প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন
ইয়ে আমরা চট্টগ্রাম এখন ইয়ে এখানে আমাদের হচ্ছে এক দফা চেকিংও হয়ে গেল। ওই যে পিছনে পুলিশ ভাইরা দাঁড়ায় আছে। আজকে এখানে চেকিং হয়ে গেছে, কোনো ভুল কিছু এখান থেকে আমাদের কারেক্ট হয়ে গেল, কারণ এখানে সার পেলেও হয়তো বা পাহাড়ে আর্মির হাতে সাথে দাম লাগবে, কনফিডেন্স দিলে বোঝে। জানি না শোনা যাচ্ছে কি না, কারণ মাইক্রোফোন আমার কাছে। আমাদের শাহ আমানত ব্রিজ ক্রস করা শেষ। আমরা এখন ব্রিজ ক্রস করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে সমস্যা হচ্ছে সময় এখন 5:40 বেজে গিয়েছে। তার মানে আমরা সন্ধ্যা হওয়ার আগে আগে মোটামুটি আর 20 মিনিটের মতো রাইড করতে পারবো। তো আমাদের বর্তমানে এটাই প্ল্যান, এই 20 মিনিট বা 30 মিনিট যতটুকুই আমরা রাইড করি না কেন, এই সময়ের মধ্যে যত দূর যাওয়া যায় আমরা অতটুকুই যাব, মানে যতটা বান্দরবানের কাছাকাছি চলে যাওয়া যায়। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ব্রিজে টোল দেওয়া লাগে না। এই যে সাইড থেকে একটা রাস্তা, আমরা সুন্দর উঠে গেলাম আর হলো টোল না দিয়ে পার করে যাচ্ছি। ইয়ে যারা জানে না তারা তো টোল বক্সের ভিতরে ঢুকে যায়, আর আপনি যদি একবার টোল বক্সে ঢুকেন তখন আপনাকে টোল দিতেই হবে। কিছুটা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন, আমরা বান্দরবনে খুবই কাছাকাছি। এটা কিভাবে বুঝলাম, কিছুক্ষণ আগে আমরা একটা খোলা পেট্রোলের দোকান থেকে 1 লিটার অকটেন নিয়েছি। উনি বললো যে কেরানীহাট আর আধা ঘন্টা চালান, সেখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে বান্দরবানের দিকে, ওই দিকে গেলেই হলো আপনারা বান্দরবান পৌঁছে যাবেন। তো আমরা খুবই কাছাকাছি, আলহামদুলিল্লাহ। আমরা ভাবতেছিলাম হয়তো আজকে পৌঁছাতে পারবো না, বাট না। সময় এখন প্রায় সকাল 10টার আশেপাশে বাজতেছে। আমি আপনাদের সাথে কথা বলতেছি আমাদের হোটেল রুম থেকে। খুবই নিম্নমানের একটা হোটেল, অত বেশি দামও না, আবার টুকটাক মধ্যবিত্তদের জন্য একদম পারফেক্ট একটা হোটেলের মধ্যে আছি। হোটেলটার নামটা কি আসলে ভুইলা দিহি তো সাইনবোর্ড। আচ্ছা, নামার সময় আপনাকে বলবো, না আমি আসলে হোটেলের নাম ভুলে গেছি। হোয়াটএভার, সেটা ম্যাটার না। আমরা তো গতকাল রাতে আসছি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে, আমরা বুঝতে পারি নাই যে আসলে আমরা এত দ্রুত বান্দরবান এসে পৌঁছতে পারবো। আলহামদুলিল্লাহ, কোনো রকমের সমস্যা ছাড়াই আমরা বান্দরবান শহরে এসে পৌঁছতে পারছি। বান্দরবান এসে পৌঁছতে আমাদের প্রায় কয়টা 8টার আশেপাশে বেজে যায়। আমি তো পুরো রাত একদম বেহুশের মতো ঘুমাইছি, শরীর একদম সম্পূর্ণটা ছেড়ে দিয়েছিল। পিছনে হলো আমাদের সাঙ্গু নদী আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। সাঙ্গু নদীর তীরে বসেও কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়েছে, হাঁটাটি হয়েছে। কিন্তু রাতের ফুটেজ খুব একটা ভালো না আসার কারণে আপনাদেরকে কোনো কিছু দেখানো হয় নাই। অনেক রেস্ট হয়েছে, এখন আমাদের বের হওয়ার পালা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখন সময় হলো সকাল 10:30 বাজে, আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গিয়েছে। কোনো স্ক্রিপ্ট না, নাথিং, আনস্ক্রিপ্টেড টোটালি। আমরা জাস্ট বেরিয়ে পড়েছি। এই রাস্তা ধরে যেসব স্পট আমাদের সামনে পড়বে সবগুলো স্পট আমরা একটা একটা করে এক্সপ্লোর করতে করতে সামনে আগাবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে সকালবেলার নাস্তা সেরে নেওয়া। তো সকালবেলার নাস্তা সারার জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছি। এখন আমাদের প্ল্যান হচ্ছে এই রাস্তা ধরে যাওয়ার পথে যেই রেস্টুরেন্টটা পড়বে ওই রেস্টুরেন্টেই আমাদের নাস্তা হবে ইনশাআল্লাহ। আর খুবই সামান্য ছোটোখাটো কিছু নাস্তা হবে, ধরেন ডিম পরোটা, ডাল ভাজি, রুটি, পরোটা, এই টাইপ জিনিসপত্রই আমরা খাবো ইনশাআল্লাহ। বান্দরবান ডায়াবেটিক হসপিটাল, বাহ, বান্দরবানে সব কিছুই পাহাড়ের উপরে হবে না? আমি কি অদ্ভুত কথা বলতেছি। এই রাস্তায় আমিও প্রথমবারের মতো আসলাম, রিফাতও প্রথমবারের মতো আসছে। আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠতেছি, নামতেছি, কি মজার একটা অনুভূতি। কিন্তু ক্যামেরায় আসলে বোঝানো সম্ভব নয় এটা যে ঢাল বেয়ে উপরে উঠতেছি বা কতটা উঁচা বা কতটুকু নিচু, এগুলো আসলে ক্যামেরায় বোঝা যায় না। এগুলো যখন একদম লাইভ নিজে থেকে বোঝা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, গতকালকে আমি এইরকম পাহাড়ে উঠতে বেশ ভয় পাচ্ছিলাম, আজকে আমার প্রচুর কনফিডেন্স চলে আসছে। আজকে আমার একটু ভয় লাগতেছে না। হ্যাঁ, তবে নামার সময় ভয় ঠিকই লাগে, উঠতে ভয় লাগে না। আবার দিয়ে রাখছি স্পিড ব্রেকার, হ্যাঁ বেটা।
কিন্তু নামার সময় ঠিকই ভয় লাগে। এই পাহাড় যখন নামবো তখন লাগবে সেই ডর আমার। ও ইয়ে ও ইয়ে উঠতে আছি পাহাড়ে, উঠতে আছি। এই রে ভাই, আবার নামতে হবে। এই নামতে গেলেই ডরটা লাগে রে ভাই। ও অত বেশি না। আমার মাথাটা ভালোই ব্যথা করতেছে, নাপা খাওয়া দরকার। আসলে নাস্তা না করে তো নাপাও খেতে পারতেছি না, এই একটা সমস্যা। ভাই 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 ভাই, এ কি উঁচা রে ভাই, জীবনও না ভাই। হে উঠতেই আছি। সেরা সেরা, ইয়েস ইয়ে। মানে পাহাড় ভাই, পাহাড় একটা সম্পূর্ণ আলাদা জিনিস। পাহাড় সমুদ্র দুইটার অনুভূতি পুরো আলাদা, পুরা। একটু রোডটা বেশি, রোডটা যদি একটু কমে যেত না তাহলে না ভাই 100 হইতো। তাও ভালোই লাগতেছে, পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি, উঠতেছি তো উঠতেই আছি। আর একটা ঠান্ডায় একটা হাওয়া শরীরে এসে লাগতেছে ভাই, কি যে শান্তি, কি মজা। ও ইয়ে। তবে পাহাড়ের অনেক উপরে একটু বুঝতে পারতেছি, নিচ থেকে অনেক সুন্দর, মানে এটাই মনে হয় সাঙ্গু নদী। এখান থেকে সাঙ্গু নদীটা খুব সুন্দর স্পষ্ট দেখা যাচ্ছে। আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা জানি না। খুব বেশি সময় আমরা এখানে নষ্ট করি নাই। আমার প্রিপারেশন, নাস্তা খাবো দেখে আমি আমার প্রিপারেশন 2%-এর মতো বাকি রাখছিলাম, ওই প্রিপারেশন 100% নিয়ে নিয়েছি এখন। কারণ বুঝতে পারতেছি নাস্তা এখন আর হবে না। এখন দেখি কোথাও কোনো ভালো নাস্তা পেলে, যদি পেয়ে যায় কপাল ভালো থাকে, আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে তো হইলই। আমাদের সকালের নাস্তা, পরোটা না পেয়ে শেষমেশ আমাদের কেক খাওয়া লাগছে। কেমন অনুভূতি হইতেছে কেক খাওয়া? পাহাড়ি কেক খাওয়ার মজাই আলাদা। পাহাড়ে আসলে কখনোই আনারস মিস করতে হয় না। আমি রাঙামাটিতে লাস্ট পাহাড়ি আনারস খাইছিলাম, এত মজা লাগছিল। এই পাহাড়ি আনারস সাংঘাতিক মজা, সাংঘাতিক। আই থিঙ্ক রাঙামাটিটা বেটার ছিল। এটা অতটা মিষ্টি না যতটা মনে করছিলাম। রাঙামাটিটা সাংঘাতিক মিষ্টি ছিল, সাংঘাতিক। আনারস খেলাম, ওষুধ খেলাম, শরীরে একটা আলাদা জোশ চলে আসছে। আর একটা জিনিস আমি মেনটেন করতেছি খুব করে, সেটা হচ্ছে যত কম ব্রেক চাপা যায়। কারণ ব্রেক যদি বেশি চাপেন তাহলে ব্রেকটা অনেক বেশি গরম হয়ে যাবে, আর হলো আপনার ব্রেক ফেল করার সম্ভাবনা আছে। যখন ব্রেক দরকার তখন ব্রেক ধরবে না। এই জন্য যত যা পারবেন ইঞ্জিন ব্রেক এর উপরই ছেড়ে দিবেন। যারা নতুন বাইক চালানো শিখছেন তাদেরকে আমি বলবো পাহাড় অ্যাভয়েড করেন। আর যদি পাহাড়ে যেতেই চান, আগে বাইকটা ভালো মতো চালানো শিখেন, তারপর ইঞ্জিন ব্রেকের ব্যাপারগুলো বুঝেন, এরপর রাঙামাটি আগে একটা টেস্ট ট্যুর দিয়ে আসেন। কারণ রাঙামাটিতে পাহাড়গুলো এত এক্সট্রিম না, এরকম উঁচা নিচু এত বেশি না, খুবই সামান্য ছোট পাহাড়, খুব বেশি উঁচু না নিচু না। রাঙামাটিতে আগে ট্যুর দিবেন। যারা নতুন সবার জন্য একই উপদেশ। আমি আগে রাঙামাটিতে ট্যুর দিছিলাম, এই জন্য আমার অলরেডি একটা এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে পাহাড়ে বাইক চালাতে হয়। পাহাড়ে বাইক চালানো না শিখে একদম মানে রাঙামাটি না চালায় তারপর বান্দরবান না আসাই ভালো, যারা নতুন শিখছেন। আর যারা অনেক বছর ধরে বাইক চালান তারা যে কোনো পাহাড় থেকে শুরু করতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। বেটা ভাই, এই জায়গায় আবার স্পিড ব্রেকার মারা লাগে ভাই, এটা কী ভাই বুঝলাম না। আপনি যদি নিজের ভেহিকেল মানে বাইক বা গাড়ি নিয়ে আসেন, তার কাছে দুইটা অপশান, আপনি সিন দেখতে পারেন পাশে, অথবা বাইক চালাতে পারেন, মানে রাস্তার দিকে নজর দিয়ে বাইক চালাতে পারেন। কিন্তু দুইটা একসাথে করতে যাবেন সেটা সম্ভব না। কারণ দেখা যাবে কি সিন দেখতে আপনি সিনের ভিতরেই চলে গেছেন, এরকম একটা অবস্থা হবে। তো ভাইজান যারা নিজের বাইক বা গাড়ি নিয়ে আসবেন তারা শান্তিতে রাইড করেন, মানে রাস্তা দেখে চালান, ওইটাই জরুরি বেশি। ওয়াই জাংশন, এখান থেকে রাস্তা দুই ভাগ হয়ে গেছে। এই হাতে যদি আমরা বামে যাই তাহলে রুমা, আর ডানে চলে গেলে নীলগিরি। তো আমরা ডিসিশন নিয়েছি নীলগিরির দিকে চলে যাব। রুমা আপাতত স্কিপ, সামনে হয়তো কোনো এক সময় ইনশাআল্লাহ। বাই বাই রুমা।
চিম্বুক চলে আসছি। এখন হালকা পাতলা একটু স্ন্যাক্স নিব, যেমন হলো জাম্বুরা নিচ্ছে রিফাত, ওই যে রিফাত জাম্বুরা নিচ্ছে। এরপরে হলো আমরা এখন যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করবো ইনশাআল্লাহ। ছবি টবি তোলা শেষ, এখন আমরা বসে বসে চিল করতেছি আর জাম্বুরা খাচ্ছি। কিরা জাল লাগছে? তোর কইছে হাত দিয়ে হাতাইতে মানা করছি। এই যে যখন চোখে যাবে তখন কি করবি? চিম্বুক জায়গাটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর। সেই সুন্দর সুন্দর ছবি আসছে। সে আপনি দেখতে যেমনই হন না কেন, জায়গার কারণে আপনার যে নিজের যে চেহারা বা দেখতে সুন্দর না হলে আপনাকে দেখতে অন্যরকম লাগবে। চিম্বুক খুব সুন্দর একটা জায়গা। আমরা এখন এখান থেকে প্রস্থান করতেছি। অনেকক্ষণ সময় বসেছিলাম, চিল করলাম, স্টোরি আপলোড দিলাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জানি না আবার আসবো কিনা, তবে আবারও আসার ইচ্ছা জ্ঞাপন করে এখান থেকে বের হচ্ছি। পাহাড়ি রাস্তার ব্যাপার স্যাপারই আলাদা। আপনি ফ্ল্যাট রাস্তায় 1 কিলো যাবেন হয়তো 1 মিনিট বা তারও কম সময়, যদি আরও জোরে অনেক জোরে চালাইতে পারেন। কিন্তু পাহাড়ি রাস্তায় আপনার এই 1 কিলো পার হইতে সময় লাগবে প্রায় 10 মিনিট। পুরোই আলাদা ব্যাপার স্যাপার। কতক্ষণ লাগে আমরা আমাদের যে ডেস্টিনেশন বা গন্তব্য আজকে কতক্ষণ যে লাগে সেখানে গিয়ে পৌঁছাতে আমরাও জানি না। চালাতেই আসি। কিছুক্ষণ তো আমি চালাইছিলাম, এখন বন্ধু রিফাত চালাচ্ছে। ট্রাক চালাচ্ছে, জানি না কোথায় যাচ্ছি, চালাচ্ছি। আমরা আছি এখন টাইটানিক ভিউ পয়েন্টে। জায়গাটা খারাপ না, সুন্দর, কিন্তু অনেক বেশি মানুষ থাকার কারণে আর ছবি টবি তুললাম না বেশি একটা। এখন আমরা বের হয়ে যাচ্ছি, খুব বেশি একটা সময় নেই, জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে এখানে সময় কাটাইছি, তারপর বের হয়ে যাচ্ছি। আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছি। এখানে খুবই ভালো একটা রেস্টুরেন্ট আছে, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টটা। এখানে মাস্ট আপনারা দুপুরে খাবেন, মাস্ট ভাই, খাবার এত মজা। আমরা আসলে এক্সপেক্টই করিনি যে খাবার এখানে আসলে এত মজা হবে। আর ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। একটু রোদ আছে তো এই জন্য হলো একটু কষ্ট হচ্ছে, এছাড়া তেমন কোনো সমস্যা না। আর বাতাসে হিউমিডিটি অনেক বেশি, এটাই একটা প্রবলেম। যাক, সমস্যা না। ভিউগুলো এত ভালো, আসলে আপনার মন জুড়ায় যাবে, মন ভরে যাবে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, টাটা, বাই বাই, নেক্সট টাইম আবার আসবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা নীলগিরি পর্যটন স্পটে আর ঢুকি নাই, কারণ পার পারসন এন্ট্রি ফি 100 করে চাচ্ছিল। যদি বাইক থাকে তাহলে বাইকে কোনো পার্কিং চার্জ নাই, তবে আপনি যদি জিপ বা লরিতে আসেন তাহলে অবশ্যই আপনাকে পার্কিং চার্জ দিতে হবে। কিন্তু মনে হয়েছে আমাদের কাছে যে 100 টাকা দিয়ে ঢোকার কোনো মানে নাই, সবই একই রকম জিনিস, একই রকম স্পট। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে যেরকম স্পট পাইছি বা টাইটানিক ভিউ পয়েন্টে যেরকম ভিউ পাইছি, অনেকটা হয়তো এরকমেরই কাছাকাছি, একটু 19-20 হতে পারে। তো মনে হয় না যে 100 টাকা ওয়ার্থ ইট, তাই আর আমরা প্রবেশ করলাম না। আমরা এখন চলে যাচ্ছি। এক আন্টির দোকানে আমরা বসেছিলাম চা খেতে। খুবই সুন্দর একটা জায়গা, ভালো লাগছে, মাশাআল্লাহ। বাহ, পাহাড়ের পোলাপান, দে আর লিভিং উইদাউট আ কেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। ভালোই, এরকমই জীবন হওয়া উচিত।
তবে এই জীবন অনেক কষ্টের, অনেক কষ্টের, সুযোগ সুবিধা নাই বললেই চলে। এই জন্য আমার একটু কেমন যেন খারাপ লাগে এই ব্যাপারগুলো ভাবলে। আমি যেসব ফ্যাসিলিটি জাস্ট সমতলে থাকার কারণে পাচ্ছি, এরা পাহাড়ে থাকার কারণে ওই মিনিমাম ফ্যাসিলিটিসটুকু পাচ্ছে না। জানি না রাষ্ট্র এদের প্রতি আসলে অবিচার করা বন্ধ করবে কবে। এখন অনেকে অনেক ভিন্ন কথা বলতে পারেন, হ্যাঁ জানি এটার অনেকগুলো অ্যাসপেক্ট আছে, অনেকগুলো রাজনৈতিক অ্যাসপেক্ট আছে। তবে আমার কাছে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে মানবিক অ্যাসপেক্ট। এটা যেভাবে মানবিত লাইফ লিড করতেছে আসলে এটা মেনে নেওয়ার মতো না। এই 2025-এ এসে তাদের লাইফস্টাইল আর একটু উন্নত করা উচিত আমি মনে করি। রোদ কমে গিয়েছে, এখনকার প্রকৃতির চেহারাটাই কেমন যেন পাল্টে গিয়েছে, একটু অন্যরকম ভাব, একটা নরম নরম একটা মোলায়েম একটা ভাব চলে আসছে। খুব সুন্দর একটা, মানে কীভাবে বুঝাই, আমি আসলে চোখে দেখে যা বুঝতেছি বা যা ফিল করতেছি নিজে থেকে, এটা আসলে আপনাকে কীভাবে বুঝাবো, সম্ভব না। নিজেরা আসেন, নিজেরা দেখেন, নিজের উপভোগ করেন। আর আমার ভিডিও থেকে যতটুকু এসেন্স আপনারা নিতে পারেন নিতে থাকেন, মানে আমি যতটুকু আপনাদেরকে দেওয়া সম্ভব আমি ততটুকু আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ। ভাই মনে চায় যে এইখানে বসে যাই, বসে পড়ে তারপর সারাদিন এইখানে তাকায় থাকি এদিকে। না, থাকা যাবে না। থাকা এখানে আসলে অনেক কষ্ট করে। এই বাড়িটা থাকে, সাপোজ এই বাড়িটা কেউ থাকে, সে আসলে কীভাবে থাকে, কই, খায় কই, কী করে, আসলে কীভাবে টাকা আসে তার কাছে জানি না। থাকা আর ঘুরতে আসা দুইটা পুরোই আলাদা ব্যাপার। কিন্তু ভাই কী সুন্দর, কী সুন্দর, আসলে চোখ ফিরানো যাচ্ছে না। সেই ও ভাই ভিউ তো সেরা। এটাই সাঙ্গু নদী। সুন্দর একটা অ্যাস্থেটিক ব্রিজ ক্রস করতেছি আমরা, সুন্দর একটা মসজিদ, সুন্দর বাড়িঘর, সুন্দর মানুষজন। সেই আমরা এখন থানচি বাজার মনে হয় প্রবেশ করতে যাচ্ছি, একদম থানচি বাজারের কাছাকাছি আমরা। 2-1 কিলো হয়তো বাকি ম্যাক্স। কোন দিকে আসলে? এইদিকে। আজকে আমাদের পাহাড়ে 3 নম্বর দিন চলতেছে, আর 3 নম্বর দিনটা এভাবেই শুরু হচ্ছে। এখন সময় কয়টা ঠিক বলতে পারতেছি না, 6টার আশেপাশে হয়তো বেজে গেছে। কিন্তু ভাই এত সুন্দর পরিবেশ থেকে যে আপনাদের সাথে কথা বলতে পারতেছি, এটা একমাত্র আল্লাহর রহমত। এত সুন্দর, এত সুন্দর ভাই। আর এই জায়গাটার নাম তমতুঙ্গি। হয়তো আপনাদেরকে গতকালকে ব্লগে আপনাদেরকে দেখাইছি, কিন্তু ভালো মতো এনজয় করতে পারিনি মানুষের কারণে। পাশাপাশি আমি রেইনকোট পরা ছিলাম, অনেক হেভি জিনিসপত্র ছিল, কিন্তু এখন কিছু নাই, একদম ফাঁকা অবস্থায় আছি। এরকমভাবে জাস্ট হোটেল থেকে এখানে চলে আসছি। কি যে মজা লাগতেছে রে ভাই, বাতাস, ঠান্ডা, সেই একটা পরিবেশ। আমরা এখন রিমাকটির পথে, তবে রিমাকটি পর্যন্ত যাব না, অল্প কিছু দূর গিয়ে আর আগানো যাবে না, কারণ আমাদেরকে এখন অন্য একটা উদ্দেশ্যে রওনা দিতে হবে, সুখিয়া ভ্যালির উদ্দেশ্যে। আজকে খুব দ্রুত সুখিয়া ভ্যালি পৌঁছায় গেলে আমরা বসে বসে সিনারি দেখবো, চিল করব। আজকের দিনটা হবে খুবই রিল্যাক্সের একটা ট্যুর ইনশাআল্লাহ। উপর থেকে রাস্তার ভিউটা এত সুন্দর লাগতেছিল, থানচি টু রেমাক্রি। আমরা আসলে কিছু দূর না গিয়ে পারলাম না। আমরা 2 গ্রুপ আছি, ওই পিছনের ভাই আরেক গ্রুপ আছে। আসলে কেউ লোভ সামলাতে পারিনি এত সুন্দর একটা রাস্তা।
পাহাড়টা এইখান থেকে এত খারাপ মনে হচ্ছে আর এত বড় মনে হচ্ছে ভাই, ক্যামেরা কিছু বোঝা যায় না, তবে খালি চোখে দেখলে জিনিসটা এত ভয়ানক লাগে, এই মনে হয় যে মাথায় মনে হয় এখনই ভেঙে পড়বে। ভাই চিন্তা করি যদি ভূমিধস হয় এখানে, আর সেটা যদি কারো উপরে পড়ে, আসলে কারো অস্তিত্ব আসলে এখানে খুঁজে পাওয়া যাবে না, সম্ভব না। এরই উঁচা পাহাড়, এই রাস্তা কাটতে খুব কষ্ট গেছে যা বুঝতেছি। এখানে দুইটা রেস্টুরেন্ট আছে, পদ্মঝিরি রেস্টুরেন্ট আর একটা হচ্ছে হলো পেটুক রেস্টুরেন্ট, একদম নদীর পাড়ে। এই যে আমি আপনাদের সাথে নিয়ে যাই নদীর পাড়ে ইনশাল্লাহ। এই যে দেখেন, এই যে সুন্দর একটা ছাউনির মতো দেওয়া, ঠিক তার নিচে হলো সাঙ্গু নদী, সেই সুন্দর, সেরা সেরা একটা সুন্দর ভিউ। ওই যে নৌকা যায়, ট্রলার যায়, সেরা একটা জায়গা। এই যে এই হচ্ছে আমাদের সকালে নাস্তা, ভাজি আর মনে হয় ডিম আসতেছে, আর এই পরোটা মোটামুটি খারাপ না, চলে আর কি। আমরা একটা হোমস্টেতে ছিলাম রাতের বেলা, সেখান থেকে আমরা বের হয়ে আসছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে হলো সুখিয়া ভ্যালি, সেটা তো কয়েকবার বলা হয়েছে আপনাদেরকে। তো হ্যাঁ, এর পথে ডিম পাহাড় থাকবে, এসে থাকবে সুখিয়া ভ্যালি আমাদের ডেস্টিনেশন আজকে থাকার জন্য, কিন্তু এর মাঝে বেশ কয়েকটা স্পট আছে, যেমন ডিম পাহাড়, আরিকদম, দেখি কতগুলো স্পট করা যায়। তো রিফাতের কথা অনুযায়ী এই স্পটগুলো আমাদের যেতে যেতে পথে পড়বে দেখে আমরা সেগুলো ভিজিট করে যাবো ইনশাল্লাহ, কোনো কিছুই মিস যাবে না। তাও বান্দরবান একটা টাফ জায়গা, আপনি একবারে এসে সব কিছু কমপ্লিট করে যেতে পারবেন না, আপনাকে 4 থেকে 5 বার বা তারও অধিকবার আপনাকে আসা লাগতে পারে। আপাতত রাস্তার ভিউ এনজয় করি, আপনাদের সাথেও সিনেমেটিকগুলো শেয়ার করি, আপনারা এনজয় করেন। এমনভাবেই ভিডিওগুলো আমি সাজানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ভাবেন যে আমার সাথেই আপনারা বান্দরবান ঘুরতেছেন। পথিমধ্যে একটা ঝামেলা হয়েছে আমাদের ব্যাগ নিয়ে, আপনাদেরকে কী সুন্দর টাইম ল্যাপস দেখাইছি পারফেক্ট ব্যাগ বাঁধা নিয়ে, কিন্তু লাভ হয় নাই, ব্যাগ খুলেই গেছে। পরে আবার আমাদের দাঁড়ায়া পাহাড়ে একটা ঢালেই দাঁড়ায় আমাদের হচ্ছে ঠিক করা লাগছে ব্যাগটা। পাহাড়টা কী পরিমাণ উঁচু রে ভাই, রানিংয়ে না থাকলে এই যে এক গিয়ারেও উঠতে স্ট্রাগল হয়। গিয়ার দেশকে ভাই উঠেল। আসলে এই দিকটা অনেক ভাই আমি দেখতে গেছিলাম, আসলে এই দিকটা আরও বেশি এক্সট্রিম যা মনে হচ্ছে, অনেক বেশি এক্সট্রিম। যদিও আমরা জেনে আসছি যে ডিম পাহাড় উঠতে গেলে নাকি অবস্থা খারাপ হয়ে যায়, দেখা যাক। আমার সামনে যে পাহাড়টা, এটাই হচ্ছে ডিম পাহাড়। আমরা ডিম পাহাড় কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে পুরুষ মানুষের স্বভাব, র্যান্ডমলি এরকম কিছু দেখলেই তারা খুব খুশি হয়ে যায়। একসাথে তো মনে হয় আসছে ওরা। আমরা এখন ডিম পাহাড়ে উঠতেছি, শুনছি এটা নাকি বাংলাদেশের হাইয়েস্ট মোটরেবল রোড। হয়তো অনেক খারাপ হবে, কিন্তু ধৈর্য ধরে সাহস রেখে উঠতে হবে, ভয় পাওয়া যাবে না, খুব সাবধানে। এ ভাই তুই যে আপনার চালাইতেছোস, একটু সাবধানে চালা, খুবই ভয়ানকভাবে চালাইতেছোস। জানি না আদৌ ডিম পাহাড়ে উঠছি কিনা, মনে হয় উঠতেছি, কি জানি। হ্যাঁ ও ভাই 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 ভাই, বামের সিনারি দেখেন, ওরে সিনারি রে, ইস সেই সেই সেই, একদম মনে করেন যত ফিলিং সব কিছু শেয়ার করতেছি ভাই। ও রে সামনে খারাপ, ক্যামেরা বোঝা যায় না। ওরে খারা রে
একে তো খাড়া, মানে খাড়ার উপর মরার ঘা টাইপের, খাড়া তার উপর মোর। আর বাতাস আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ও খুবই অ্যাডভেঞ্চার থ্রিল এরকম ফিল হচ্ছে। ওরে আবার 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 উঠতে সমস্যা না, নামতে গেলে মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে। বাতাস এমনি ঠান্ডা না, বুঝছো? হ্যাঁ বাতাস এমনি ঠান্ডা না, হাই অল্টিটিউড না। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা বুঝতেছেন কিনা জানি না, দেখেন মেঘ যাচ্ছে উপর থেকে, আমাদের উপর থেকে, মাথার উপর থেকে হালকা হালকা। দেখা গেল না, শেষ। আবার দেখি সামনে দেখা যায় কিনা। ভাই 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 একদম মেঘ দেখা যাচ্ছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে এটা কোন রাস্তা আসলে আমরা জানি না, মনে হচ্ছে রাস্তাটা খুবই রিসেন্ট, একদম নতুন হয়েছে। ও হো 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 হো, ও ম্যান, ও ম্যান, জানি না জুম করা যায় কিনা। এই একটু হালকা জুম করে গেছে, দেখা যায় দেখা যাক। ওফ ওফ ওফ, সেই 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 ভাই, এই জন্যই তো বান্দরবান আসছি, এই জন্যই তো বান্দরবান আসছি। ও হো, যত যাচ্ছি তত মনে করেন ও সাঙ্গ নদী, তার উপর থেকে মেঘ, ও সেই। কিন্তু এই রাস্তায় আমাদের যাত্রা না, খুবই দুর্ভাগ্যজনক হলো সত্য। রিফাতকে ধন্যবাদ। আসলে আমি আসতে চাচ্ছিলাম না, যে রিফাত খুব জোরাজোরি করার কারণে আসছি। আর এসে আসলে মনে হয়েছে পয়সা উসুল। মানে মেঘগুলো এত সুন্দর দেখা যাচ্ছে, আর পাহাড়ের বিভিন্ন জায়গায় মেঘগুলো হলো পড়ে পড়ে আছে। মনে হচ্ছে কি কীভাবে বলি, যে ভলকানো এরাপ্ট হয় না, মানে ওই রকম একটা ফিল কাজ করতেছে। মনে হচ্ছে যে আগুনে গোলা বের হচ্ছে, তার উপরে ধোয়া, মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার। আর যে কোথায় আসছি ভাই, শুধু শুধু বান্দরবানকে আসলে স্বর্গ বলে না মানুষজন, আসলেই এটা স্বর্গ। মানে স্বর্গের মনে করেন এক টুকরো একটা জিনিস, সেই সেই ভাই সেই, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে থানচি আলীকদম রাস্তাটাই সব থেকে ডেঞ্জারাস এক্সট্রিম, এটা আসলে বলতে বাধ্য আমরা। আসলে আমরা মানে রাস্তায় অনেক চলাফেরা করি, কিন্তু এই জায়গাটাকে একটু বেশি মানে হেয় প্রতিপন্ন হিসেবে দেখছিলাম আর কি। কিন্তু আমাদেরকে আসলে শিক্ষা দিয়ে দিয়েছে এই রাস্তাটা, যে আসলে কতটা ভয়ানক হইতে পারে। সত্যি মানে এক্সপিরিয়েন্স যদি না থাকে এই রাস্তায়, যে কারো অবস্থা খারাপ হয়ে যাবে, এটা এখন ফিল করতেছি আমরা। যে হচ্ছে রাইডার, তার মুখ থেকে শুনলেন ব্যাপারগুলা, আর আমার কি বলার আছে বলেন, আমি তো পিছনে বসে এনজয় করতেছি। আমরা আলীকদম বাজার ক্রস করে কোনো একটা বাজারে চলে আসছি, ব্যাপারবাড়ি বাজার মনে হয়, কি যেন একটা বাজারের নাম। এখন একটু চা পানি খাওয়া দরকার, অনেক হয়েছে রাইড। এই যে সামনে পথিমধ্যে একটা বোনাস স্পট হিসেবে আমরা মারান্তংয়ের দিকে যাচ্ছি। মারান্তং খুবই সুন্দর একটা জায়গা, যেখানে সবাই ক্যাম্পিং করতে পারে। আমরা গিয়ে দেখি আসলে জায়গাটা কেমন। যেহেতু রাস্তার মাঝখানে পড়েই গিয়েছে, তাহলে না গেলে কেমন দেখায়, ওই জন্যই যাওয়া। কিছু দুষ্টু পিচ্ছি ছিল, যারা হলো গাইড হিসেবে আমাদের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু আমরা আর সেটা নেই, কারণ ম্যাপেই যেহেতু দেখা যাচ্ছে সব কিছু, তাহলে ওদের নিয়ে আমি কী করব। হয়তো এমন কোনো কঠিন রাস্তাও না যেখানে পিছিয়ে যেতে পারে, আমার তো তাই ধারণা আর কি। দেখা যাক, আমরা গিয়ে দেখি কেমন হয় ব্যাপারগুলো। বাজারে বসেছিলাম আমরা, কিছুক্ষণ আগেই তো দেখলেন যে বাজারে বসে আমরা চা নাস্তা খাচ্ছিলাম। ওখান থেকে আমরা ইনফরমেশন পাই কাছে সুন্দর একটা পাহাড় আছে, যার নাম হচ্ছে মারায়ন্তম। আমরা তো খুবই খুশি, আশেপাশে একটা সুন্দর স্পট আছে যেখানে আমরা থাকতে পারবো, ঘুমাতে পারবো, একটু আনন্দ করতে পারবো। আমরা খুব কনফিডেন্সের সহিত যাচ্ছিলাম। যখন আমরা মারায়ন্তমে ওঠা শুরু করলাম নিজের বাইক দিয়ে, তখন আমরা আসলে ভয়াবহতাটা
বুঝতে পারি যে আসলে এইখানে আমাদের নিজেদের ওঠাটা উচিত হয় না। আর অ্যাকচুয়ালি একটু পরে গিয়ে সেটা রিয়ালাইজ করতে পারি। কীভাবে সেটা? আমরা যখন বাইক দিয়ে ওঠার চেষ্টা করলাম, আমি বাইক নিয়ে ওই পাহাড়ের উপরেই কোনো একটা ঢালুতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে হেলমেটটা আমাদের মাথা থেকে পড়ে যায়। রিফাত আর আমি উভয় তো অবশ্যই বাইক থেকে পড়ে যাই, তবে আমাদের তেমন কোনো ইনজুরি হয় নাই। তবে আপনারা এরপর থেকে বাইকের যত ভিডিও দেখবেন খেয়াল করবেন যে বাম পাশের কাঁচটা ভেঙে গেছে, বাম পাশের গুটলিটাও ভেঙে গেছে। তবে ওইখানে হলো আমাদের সাহায্য করার জন্য কিছু স্থানীয় লোকজন ছিল। এক বাইকের ভাই ছিল, সে প্রচণ্ড হেল্প করছে আমাদেরকে। আর তার সাথে 4-5টা পিচ্চি ছিল, তারা আমাদের হেলমেটটাকে, পাহাড় থেকে একদম নিচে পড়ে গেছিল, সেই হেলমেটটাকে আমাদের উদ্ধার করতে সাহায্য করে। আরে বিসি, শাবাশ শাবাশ শাবাশ, তোমরা তো সুপার হিরো। কিন্তু হেলমেট যখন পরে তখন হয়তো কোনো একটা মৌমাছির বাসার উপরে সেটা গিয়ে পড়ছিল। ওরে ভাই, আমাদের যে পরিমাণে লড়াইছে মৌমাছি, সেটা তো আর আসলে ভিডিওতে দেখাইতে পারলাম না। দেখাইতে পারলে খুব ভালো হইতো, কারণ ওই সময় একটা প্যানিক সিচুয়েশনে ছিলাম, যে জন্য আসলে ভিডিওগুলো করা সম্ভব হয়নি। না হলে আসলে ভিডিওগুলো দেখাইতে পারতাম আপনাদেরকে। তো মারায়নতং থেকে বের হওয়ার পরে আমরা সুখিয়া ভ্যালিতে থাকার জন্য চেষ্টা করছি, যদি আমাদের পছন্দ হয় না জায়গাটা। তারপরে আমরা মিরিঞ্জা ভ্যালিতে থাকারও চেষ্টা করেছিলাম, সেখানেও আসলে আমাদের খুব একটা মন ভরে নাই। তবে মাঝখানে আমরা একটা স্পটে গিয়েছিলাম, সেটা আপনারা এখন হয়তো ক্যামেরাতে বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর একটা জায়গা। আমার ইচ্ছা আছে নেক্সট টাইম এসে এখানে থাকার জন্য। এইবার থাকতে পারিনি এই জন্যই, কোনো রুম ফাঁকা ছিল না তাদের। যদি রুম ফাঁকা থাকতো আমি রিফাত ইনস্ট্যান্ট থেকে যেতাম। তবে আমাদের যা হয়েছে ভালো হয়েছে। আসলে যদি আমরা থেকে যেতাম, জায়গাটা একটু এক্সট্রিম জায়গা, এখান থেকে বাইক বের করা একটু ঝামেলা। সো বৃষ্টি হচ্ছিল অ্যাজ এ রেজাল্ট আমরা যদি থেকেও যেতাম, পরের দিন আমাদের বাইক বের করা ঝামেলা হইতো। এই জন্য আমরা আর কোনো রিস্ক নেই। আমরা সোজা সাপটা একদম চিটাগাং চলে গেছিলাম। চিটাগাং গিয়ে আমরা একটা হোটেলে রাত্রি যাপন করলাম। আর সকালবেলা তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি। আমরা কোনোভাবে পাশে থাকা একটা রেস্টুরেন্ট থেকে নাস্তাটা সেরেই রওনা দিয়ে দিই। আর এখন বৃষ্টি, সো দুইজনই রেইনকোট পেঁচাই নিয়েছিলাম। এরপরে বাইক চালাতে আমরা যখন কুমিল্লা চলে আসি, এরপরে ঘটনা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আছি কুমিল্লা শহরের ভেতরে। আমি ক্যামেরাটা যদি ঘুরাই তাহলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সেটা এই আমরা বর্তমানে আছি মাতৃভান্ডারের সামনে, একদম অরিজিনাল যে মাতৃভান্ডার সেটার সামনে। দোকানটার লোকেশন আর একটু পিন পয়েন্ট যদি করে দিই তাহলে আমি পার্শ্ববর্তী দোকানের সামনে লেখা দেখতেছি, এই রোডের নাম AK ফজলুল হক রোড, মনোহরপুর, কুমিল্লা। আর মাতৃভান্ডার আসলে যেখানে, ঠিক তার অপোজিটে একটা মন্দির আছে, শ্রী শ্রী রাজেশ্বরী মন্দির, মোস্ট প্রবলি, যতটুকু মনে হয়েছে আমার কাছে। এই যে লেখা আছে শ্রী শ্রী রাজেশ্বরী কালী মন্দির। আমার মনে হয় এই লোকেশনটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই মনে হয় প্রথম রিয়েল মাতৃভান্ডারে রসমালাই খেতে পারেন। তবে যেটা বুঝলাম, মাতৃভান্ডারের ঠিক পাশে আরেকটা দোকান আছে যার নাম শীতল ভান্ডার। এই লোকটা বেশ, এই দোকানের মালিক বেশ হিংসুটে। উনি যখন লোকজন সিরিয়াল দিতে ওনার দোকানটাকে ক্রস করলো, উনি করলো কি একটা টস করলো, তখন উনি যেটা করলো সেটা সামনে একটা টুল দিয়ে দিল, যাতে করে ওনার দোকানের সামনে আর কেউ না আসতে পারে, সবাই যেন রাস্তায় লাইন দেয়। কী একটা অবস্থা! দেখ, দেখা তারপর টুকটাক খাওয়া দাওয়া হবে। মাতৃভান্ডারের রেগুলার মিষ্টিগুলো খুবই অ্যাভারেজ, তবে ওদের যে স্পেশাল আইটেম রসমালাই ছোট ছোট যেটা, এটা আসলেই মজা। বাসায় গিয়ে যখন বক্স থেকে নামায় খাওয়া শুরু করলাম, রসমালাইগুলো আসলেই অসাধারণ। এটার সামনে আসলে কোনো কিছু টিকবে না, তবে মিষ্টিগুলো প্রিটি অ্যাভারেজ। কুমিল্লা থেকে বের হয়ে আমাদের ঢাকা পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা না, অ্যাকচুয়ালি রাতই হয়ে গেছিলো। তারপর তো এই আমাদের ট্যুর, এই হলো আমাদের 4 দিনের টোটাল জার্নি। আর বেশ ভালো একটা সময় ছিল, বেশ ভালোভাবেই আমরা ট্যুরটা কমপ্লিট করতে পারছি। সবই আপনাদের দোয়া, সবই আল্লাহর রহমত। চাচ্ছি এরকম ট্যুর যাতে আরও হয়, আরও দিতে পারি আমি আর রিফাত। খুবই ভালো একটা ট্যুর ছিল, মিস করতেছি। আবার বান্দরবান যেতে ইচ্ছা করতেছে। এই ভ্লগ আস্তে আস্তে দেখা গেল কি না, আর কিছুদিনের মধ্যে হয়তো আমি আবার বান্দরবানের উদ্দেশ্যে বের হয়ে যেতে পারি, বলা যায় না। সব কিছু আনসার্টেন, সব কিছু আল্লাহর প্ল্যান। আমার প্ল্যান আর আল্লাহর প্ল্যান টোটালি আলাদা। আল্লাহর প্ল্যান অবশ্যই আমার থেকে বেটার, ফার বেটার। তো আল্লাহর উপর ভরসা রাখছি, আর আমার যেন দোয়া করবে। খুব শীঘ্রই একটা ট্যুরে বের হতে পারি। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য।
এতক্ষণ পর্যন্ত পুরো ব্লগটা দেখার জন্য যারা যারা ধৈর্য নিয়ে দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। তাই আমি রিকোয়েস্ট করব আমার আগামী যে ব্লগ আসবে সেই পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। সবাই আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।